আমরা অনেক কিছু মানুষ ভৈরবের মাটিটাকে নতুন করে যাত্রা শুরু করেছিলাম। তাদের মধ্যে ছাত্রলীগের একজন নগণ্য কর্মী হিসেবে আমি সেই যাত্রাতে সৈনিক ছিলাম। দীর্ঘ প্রায় আজকে 48 বছর যাবৎ এই একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থেকে আমি একনিষ্ঠভাবে এই দলটির জন্য কাজ করছি। আমি বিশ্বাস করি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন বাংলার রসদে আসীন থাকবে, বাংলার মানুষের ভাগ্য ধীরে ধীরে পরিবর্তন হতেই থাকবে। আমরা আশা করে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ যারা স্বাধীন করেছিল, যুবকবাদীকে যুদ্ধ করেছিল, যদিও বয়সে আমি তখন ছোট ছিলাম, যুদ্ধে যেতে পারে নাই, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম সেই যুদ্ধের সময় ওই লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য, মুক্তিযোদ্ধাদের দেখাশোনা করার জন্য যে ভৈরব সংগ্রাম কমিটি ছিল, সেই সংগ্রাম কমিটির একজন কর্মী হিসেবে আমার পিতা সেই কর্মী হিসেবে কাজ করেছিল। আজকে বাংলাদেশের সেই মুক্তিযোদ্ধাদের অনেকে আবার বেঁচে আছেন, তারাও কি অবস্থায় আছেন আপনারা দেখতে পাচ্ছেন, তাদের বয়স প্রায় শেষ প্রান্তে। তাই মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, যে স্বপ্ন নিয়ে 7.5 কোটি মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই স্বপ্ন কিন্তু আজও বাস্তবায়ন হয় নাই। ধীরে ধীরে বাস্তবায়নের পথে চলছে। এর মধ্যে সারা বাংলাদেশে আপনারা লক্ষ্য করছেন আওয়ামী লীগের নেতৃত্বকে সরিয়ে দেওয়ার জন্য বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশে সেই মৌলবাদীরা বিভিন্ন চক্রান্তে লিপ্ত আছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করে অথবা যে কোনো করে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে তারা সেই গুলি দখল করার জন্য। প্রিয় ভাইরা, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছিলেন, তিনি স্বপ্ন দেখতেন, আমাদেরকে স্বপ্ন দেখাতেন যে আমরা যদি পাকিস্তানি সুসম্পর্কতা থেকে আমরা যদি মুক্ত হতে পারি, এই দেশটি যদি স্বাধীন হতে পারে, তাহলে সুনির্দিষ্ট 4টি কথা বঙ্গবন্ধু বলতেন। সেটি হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। এই বন্ধুরা, আজকে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন যে দেশের মানুষ সুখে পথ পাবে, দেশের মানুষের মাথার ঠাঁই হবে, প্রতিটি নাগরিকের শিক্ষার ব্যবস্থা হবে, বিনামূল্যে মানুষ শিক্ষা পাবে, চিকিৎসা পাবে, থাকার ঘর পাবে এবং খাবারের ব্যবস্থা হবে। আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে দীর্ঘ 15 বছর যাবৎ ক্ষমতা থাকার বদলে বাংলাদেশের লক্ষ লক্ষ ভূমিহীনদেরকে ভূমির ব্যবস্থা করেছেন, লক্ষ লক্ষ গৃহহীন মানুষকে আজকে গৃহ দিচ্ছেন। আজকে সারা বাংলাদেশে ইন্টারমিডিয়েট অর্থাৎ কলেজ লেভেল পর্যন্ত লেখাপড়ার জন্য ছাত্রছাত্রীদের বই বিনামূল্যে বই দিচ্ছেন। আজকে মানুষের খাবারের জন্য, গরিব মানুষের জন্য সেই খাবারের ব্যবস্থা করছেন। প্রিয় ভাইরা, এটি ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। কাজে আমরা বারবার বলতাম যে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। অবশ্যই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, আর ক্ষমতায় আনতে পারলে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হবে। আজকে অত্যন্ত সুখের সাথে আমরা বলতে পারি আজকে আমরা বর্তমানে দেশে পরিণত হয়েছি। অচিরে এইবারের এই ক্ষমতায় আমরা বিশ্বাস করি বাংলাদেশ পৃথিবীর বুকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে আবির্ভূত হবে। যাই হোক, এই রাজনীতি বক্তব্য আমি বাড়াতে চাই না, শুধু বলতে চাই আগামী উপজেলা নির্বাচন সামনে আসছে। আপনারা জানেন গত বছর আমি নির্বাচনটি করেছিলাম। অনেকের ভুল ধারণা থাকতে পারে যে আমি নির্বাচনটি বিদ্রোহ করেছিলাম,
বিদ্রোহ করে কিন্তু নির্বাচন করি নাই। এবার যেমন জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা তুলে দিয়েছেন আপনারা জানেন, কিন্তু গত বছর নৌকা মার্কা দিলেও যেহেতু বিএনপি ক্ষমতা নির্বাচনে আসে নাই, তার একটি পরোক্ষ সমর্থন ছিল যারা নির্বাচন করার ইচ্ছা আওয়ামী লীগ থেকে যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হয়। সেই লক্ষ্যে আমি আমার নেতা নাজমুল হাসান পাপন ভাইয়ের অনুমতি নিয়ে সেই নির্বাচনে কিন্তু আমি অংশগ্রহণ করেছিলাম। গতকালকে আমি লক্ষ্য করেছি আমার প্রতিদ্বন্দ্বী আছেন প্রায় মাত্র 4 জন। এর মধ্যে একজন আমাদের দলের সাধারণ সম্পাদক একটি মিটিং এ তিনি বক্তব্য আছেন, তিনি বলছেন আমি নাকি মিথ্যা কথা বলেছিলাম। আমার সামনে উনি আপনার ওয়ার্কিং কমিটির মিটিং এ বক্তব্য দিয়েছিলাম, কিন্তু এই মিথ্যা কথা আমার একটু সাহস নেই আমার সামনে মিথ্যা কথা ওনার সম্বন্ধে বলতে পারি। ভাইরা আপনারা দেখবেন আমাদের এই কর্তৃপক্ষগুলো তারা গুজব ছড়াতে খুব উস্তাদ। তারা গুজব ছড়ায়, বিভিন্ন ভাবে গুজব ছড়াচ্ছে এবং গুজব ছড়ালে ওই দিন ওয়ার্কিং কমিটির মিটিং এ পাপন কি বলেছে, যারা ওয়ার্কিং কমিটির মিটিং এ ছিলেন তারা সবাই জানেন। কিন্তু মিটিংটির পরপরই আমরা লক্ষ্য করলাম এই সিংটু সাহেবের পক্ষ থেকে একটি গুজব ছড়ানো দেওয়া হলো যে তারা নাকি পাপনের চোখের ইশারায় বুঝতে পারছেন তো ওনাদের এক পাপনের সমর্থন জানাচ্ছে। এরকম গুজব, বিভিন্ন গুজব তারা ছড়াচ্ছে সবাই। আমি আজকের মিটিংয়ে আপনাদেরকে বলতে চাই যে কোনো গুজব আপনাদের কাছে গেলে আপনারা সেই সমস্ত গুজবের কান দিবেন না, কারণ এবারে যে মাঠ নির্বাচনকে কেন্দ্র করে যে মাঠ সৃষ্টি হয়েছে, যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারকে রুখতে তারা পারবে না। এই কারণে বলতে চাই যে এবারের নির্বাচনটি হলো অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু। এই নির্বাচনে জনগণ তাদের মতামতের প্রভাব ঘটাতে পারবে। আমাদের এই জনসভায় এই পূর্বী সভায় প্রমাণ করে এখানে যারা উপস্থিত করেছেন প্রত্যেকটি ভাই যদি কেন্দ্রে অবস্থান করেন তাহলে এই কেন্দ্রে ভোট দিয়ে দিতে পারে এমন সত্যি হইল। সমস্যার অবস্থা ছিল ভিন্ন, এবার কিন্তু সেই অবস্থা ভাবলে চলবে না। কেউ কেউ বলতে চায় কতবার ডকুমেন্ট এইসব কথা যারা বলছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় এবার জনগণের উপরে যদি হাত দেওয়া হয় জনগণ কিন্তু আপনাদের সেই হাত কেটে ফেলবে। আমাদের এই নির্বাচনে জনগণের ভোটকে কেড়ে নিতে আমরা দেব না, আমরাও কেড়ে নিব না, কাউকে কেড়ে নিতেও আমরা দেব না। আপনারা সতর্ক থাকবেন, এই শক্তি ভোটার সৃষ্টি হয় না যারা আপনাদের ভোট কেড়ে নিতে পারে। আজকে আমি আমার প্রিয় কর্মী ভাইদেরকে বলতে চাই আপনারা এই নির্বাচনের জন্য প্রস্তুত হন এবং এই প্রস্তুতি সবাই আমি আপনাদেরকে এখানে ডেকে এনেছি। এই কারণে ডেকে এনেছি এখানে যারা উপস্থিত হয়েছেন আমার বিশ্বাস এখনো হাজার অনেক লোক আছেন। যদি প্রত্যেকে 50টা করে ভোট কালেকশন করেন তাহলে কত হাজার ভোট হবে? 50,000 ভোট পেলে এই নির্বাচনে হারার কোনো কারণ নেই। এখানে যারা উপস্থিত হয়েছেন বলা হয়েছে শুধু স্থানীয় যারা আছেন তারা এসেছেন, প্রত্যেকটি ইউনিয়ন থেকে হয়তো 50, 60, 100 লোক এসেছেন। আমার হাজার হাজার কর্মী বাহিনী আজকে ভৈরবের মাঠে অবস্থান করছেন। আমি যেখানে খোঁজ নেই সেখানে জানতে পারি কর্মীরা কাজ করছে, মাঠে কাজ করছে। এত কর্মী কোনো যারা প্রার্থী হয়েছে কারণ নেই, মাঠে এত কর্মী কাজ করেছে করছে এরপর কিন্তু কারণ নেই। একটি দলজনের মাঠে আছে আপনারা জানেন যে সেক্রেটারি সাহেব অনেককে হুমকি ধুমকি দিচ্ছেন তারপরে নামার জন্য। তারপরে জানতে হবে আমার ইউনিয়নের সভাপতি সেক্রেটারিকে তিনি ডাকছেন, তিনি সেক্রেটারি এই জন্য নাকি তারপরে নামতে হবে। কিন্তু আশ্চর্য ঘটনা হলো কি জানেন, আমার আর 7টি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে
এর মধ্যে আমাদের মধ্যে মাত্র দুইজন, একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, আমি নাম বলতে চাই না, তারাও আমাকে আসতে পারে, দুইজন হবে, আর কেউ কিন্তু সেক্রেটারি সাহেব মাঠে নামতে পারে না। আমার পৌরসভার ভারতের মধ্যে 24 জন প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আমাদের মধ্যে 3টি প্রেসিডেন্ট সেক্রেটারি এই পর্যন্ত তিনি নামাতে পেরেছেন, আর কাউকে নামাতে পারে না। এটাতে কি প্রমাণ করে? এটাতে এটাই প্রমাণ করে, যদি তারা তাকে সমর্থন করতো, নিশ্চয়ই তারা এর মাঠে নেমে পড়তো। নামে না বিদায়ে বলতে হবে তারা তাকে সমর্থন করে না। আজই ভাইরা, এবারে নির্বাচনে যে কি বিস্ফোরণ ঘটবে সেটি নির্বাচনের ফলাফলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। কেউ হতাশ হবেন না, সবাই সক্রিয়ভাবে কাজ করেন। আপনারা মাঠে কাজ করছেন, আপনারাই তো জানেন মাঠের অবস্থা কি আছে। কাজেই এই নির্বাচনের বিজয় আমাদের সুনিশ্চিত। শুধু যদি আমরা নির্বাচনের আগের দুটি দিন আমরা যদি সক্রিয় থাকি, নির্বাচনের দিনটা যদি আমরা তার কেন্দ্রে সতর্কভাবে থাকি, অবশ্যই নির্বাচনের ফলাফল আমাদের পক্ষে আসবে, জনগণ সন্তুষ্টভাবে ভোট দিবে। প্রিয় ভাইরা, আমার মালিক যারা এখানে আসতে পারেন, অনেকে আমার সাথে যোগাযোগ করছেন, যিনি বলেছেন, কথা বলেছেন, আগামীতে যে আরেকটি আমরা সভা করব, সেই সভাটিতে আপনারা অনেক বড় চমক দেখতে পাবেন। ভৈরবের সর্বস্তরের মানুষ সেই সভায় অংশগ্রহণ করবে। যারা ভালো মানুষ, যারা কোনো চাঁদাবাজের সাথে জড়িত নয়, যারা মদ জুয়া মাদক বিচ্ছিন্নের সাথে জড়িত নয়, তারা ইনশাআল্লাহ সবাই আমার পক্ষে কাজ করবে, বাংলাদেশকে জাতীয়তাবাদী ইসলাম একজন পার্টির ছবিগুলি দেখলে, অনুষ্ঠানগুলি দেখলে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে তিনি তাকে গর্ব করে বলেছেন তার নাকি লক্ষাধিক পুরস্কারের মধ্যে মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার প্রশ্ন, এই টাকা আপনি কোথায় পেলেন? আপনি কি করতেন? কোথায় ছিলেন? কি করবেন? আপনার উৎকর্মের মাধ্যমে এই কোটি কোটি টাকার মালিক আপনি হয়েছেন। জবাব দিতে হবে নির্বাচনে, এই দেশবাসী আপনার কাছে কাছ থেকে আদায় করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আমার কথা বলতে চাই না, আমি কাউকে আঘাত করে কথা বলতে চাই না। আমার বিরুদ্ধে অনেকে বাকি হয়েছেন। আজকে এখানে কথা বলেছেন দুর্বল ভাই, কথা দুর্বল ভাই উনি আমার বড় ভাই, ওনাকে আমি 4টি নির্বাচনে সাপোর্ট দিয়েছিলাম, 4বারে ওনার প্রধান নির্বাচনে আমি পাস করেছিলাম। কিন্তু কি কারণে উনি আমার সাথে পরামর্শ না করে তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন আমার জানা নেই। কাজেই আমার এখানে আজকে শ্রীনগর ইউনিয়ন থেকে অনেক ভাই এসেছেন, তারা এসে আমার বিরুদ্ধে এখানে মিটিং করছেন, বক্তব্য রেখেছেন এবং তারা বলেছেন তাদের ইউনিয়ন থেকেও আমি সরকারের আশীর্বাদ আমি পাবো। প্রিয় ভাইরা, আজকে আমি পূর্ণকে বলেছিলাম, আপনাদের মাধ্যমে আবার বলতে চাই, পূর্ণ ভাই আমাকে অনেক শ্রদ্ধা করে, অনেক ভালোবাসি। আপনাকে আমি 4বার নির্বাচনে আমার কাজ করেছি। আপনি কোন অপরাধে আমাকে অপরাধ নির্বাচন করেছিলাম, আমি জিততে জিততে হেরে গিয়েছিলাম, কিভাবে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে আপনিও জানেন, সারা দেশবাসী তা জানে। কাজে আপনার কাছ থেকে আমি এটা আশা করি না যে আপনি আমাকে না জিজ্ঞেস করে এসে আপনি আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়ে করবেন, এটা আমি কোনদিন আশা করি না। কিন্তু আপনি দাঁড়িয়ে করেছেন, এখনো আপনার বিবেকের উপরে আমি ছেড়ে দিতে চাই। আমি সাথে সাথে এটাও বলতে চাই, আপনার ইউনিয়ন থেকে এখানে প্রায় 100 কর্মী এখানে উপস্থিত হয়েছে আমার নির্বাচন করার জন্য। আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যদি আমার পৌরসভা থেকে পৌরসভায় 84,000 ভোট আছে, এই 84,000 ভোট থেকে যদি আপনি 200 ভোটকে আপনার জন্য মাঠে আনতে পারেন, তাহলে আমি আপনাকে নির্বাচনে দিয়ে দিব। একটা মুখ নাই আমার মাঠে, প্রকাশ্যে একটা কর্মী আপনার জন্য মাঠে বের হয় না, আপনি নির্বাচনে চলে এসেছেন। আবার যখন নির্বাচন করেছিলাম, ওই
বসে বসে মানুষকে যা দিতে বলতেন এখানে কিচ্ছু নাই, সারা সারা কিছু দিও না। কাজে এখানে কোনো ক্ষমতা নাই, কোনো সুবিধা দেন এরা কোনো ধরনের নির্বাচন করলে হইবে। আমার প্রশ্ন কিছুই নাই উপজেলায়, তাহলে সারা নির্বাচনের পরেও এবার কেন আপনি আবার 30 বছর পরে আবার আসে নির্বাচন করার জন্য? সেটা আপনার জবাব আপনার কাছে আমি চাই। এবং সাথে সাথে এই জবাবটুকু চাই, আমি তো আপনার কর্মী ছিলাম, আপনার পিছনে আপনার জন্য কাজ করেছি। একজন কর্মী যদি কাজ করে 30 বছর, সেই কর্মীটিকে 30 বছর পরেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, কেন আপনি আজকে আমাদের বিরুদ্ধে নির্বাচন করছেন? কাজে সেই বিচারের বাধা আপনাদের কাছে দেব, ভৈরবের জনগণের কাছে দেব। আমার বিশ্বাস জনগণ বুলবুল সাহেবকে প্রত্যাখ্যান করবে, তাকে নির্বাচনে নগণ্য ভোট দিয়ে প্রমাণ করে দেবে যে এই মালিকানা কমিশন সরকার নিশ্চয়ই নেবে, এই বিশ্বাস আছে। কাজী ভাইরা, আমি আর কথা বাড়াতে চাই না, আমি বলতে চাই অনেক কষ্ট করে আপনারা এখানে এসেছেন। আমি শুধু এই মিটিংটি ডেকেছিলাম সবার একটি নিরবতা, সবার মধ্যে মত বিনিময়, একে অপরের চিনা জানার আমি ডেকেছিলাম। আপনারা এসেছেন, আপনারা সবাই একে অপরকে চিনবেন এবং আগামী দিনে এই নির্বাচনকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সেই নির্বাচনী হার দিতে পারবেন। মানুষের যে অবস্থা লক্ষ্য করছি, মানুষ আপনাদেরকে নির্বাচনে ভোট দিলে আপনারা সেই ভোটে নির্বাচিত হবেন, আপনাদের সেই বিগত থেকে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আমি শুধু শেষবারের মতো একটু কথা বলতে চাই, সেই কথাটি আমি গত বছর করেছিলাম, নির্বাচনে জয়লাভ করতে পারি নাই বলে সেটি বাস্তবায়িত হয় নাই। আপনারা জানেন ভৈরবে মহাজুয়া শিবির আমাকে আজকে ভৈরব ছেড়ে গেছে, নেতা আছেন, তারা কি করছে আমি জানি না। আমি শুধু বলতে চাই যে আমি যদি এইবারে নির্বাচনে নির্বাচিত হতে পারি, তাহলে অবশ্যই সেই যুব সমাজকে অবজ্ঞার হাত থেকে রক্ষার জন্য, যুব সমাজের যান মালকে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য ভৈরব থেকে সেই ভারত চিরদিনের জন্য আমরা বন্ধ করা। আজকে ভৈরবের চাঁদাবাজির একটি মহোৎসব চলছে। একজন পুলিশি আদালত ভাই সারাদিনে 500 টাকা বিক্রি করে ভৈরব গ্রুপে তাদের সাদা সাদা কোনো ব্যবস্থা থাকে না। আজকে কিছুদিন আগে একটি হেডের মাধ্যমে দেখেছিলাম যে একজন নেতার ভাই ভৈরবের সমস্ত সিএনজি থেকে প্রায় 700 সিএনজি ভৈরবের সাথে যাতায়াত আছে, প্রত্যেকটি সিএনজি থেকে তিনি 30 টাকা হারে চাঁদা দিচ্ছেন। 700 সিএনজি থেকে 30 টাকা করে তিনি আপনাদেরকে দৈনিক প্রায় 21,000 টাকা তিনি চাঁদা দিয়ে যাচ্ছেন। মাসে কত টাকা দিয়ে যাচ্ছেন? ভৈরবের মেঘনানদীতে তেলের ডিপো তেল চুরি থেকে শুরু করে ভৈরব রেল স্টেশনে আমরা দেখেছি নেতৃবৃন্দ থেকে জনসভা করে টিকিট কারবারির বিরুদ্ধে জনসভা করছে। অথচ আমরা সবাই জানি 4 জন লোক ভৈরবের এই রেল স্টেশনে টিকিট কারবারি প্রকাশ্যে 4 জন লোক কারবারি করে। তাদের পিছনে আমার কি শক্তি কাজ করছে যে এখন আমাকে ভৈরব থেকে ঢাকা যেতে হলে 85 টাকার টিকিট 300 টাকা দিয়ে কিনতে হয়। আমি যদি সাধারণ বায়ন করতে পারি সন্ধ্যা 7টায় রেজাল্ট হবে, 8টা থেকে সমস্ত কারবাজারে অতি অবশ্যই সমস্ত চাঁদাবাজি ভৈরব থেকে রাত্রে 8টা থেকে সেই চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। তাদেরকে এই কারণে আজকে তারা বিরুদ্ধে করে রেখেছে। সেক্রেটারি আছেন, সহ্য হয় না, আরো লাগে। আপনি সেক্রেটারি, তারপরে আরো লাগে আপনাকে চেয়ারম্যানও দিতে হবে। রাজনীতি শুধু আপনি করেছেন নাকি আমরাও করেছি? আপনার যে রাজনৈতিক কর্ম আমার কম নয়। আপনি বক্তৃতা করেন তুলতে মনে নাকি এদিকে ভৈরবের এদের বিরাজ
রেখেছি না এই যে আন্দোলন চলছে না এটা তো পুলিশের অবস্থা মানুষের কাছে আন্দোলন শুরু আগে পুলিশের তো আগে বিরাজ হবে না কিন্তু সেই আন্দোলনের সময় আপনি কোথায় ছিলেন যখন মনির এসেছিল সেনাবাহিনী এসেছিল তখন আপনি কোথায় ছিলেন যখন ৭৫ করে আমরা লড়াই সংগ্রাম করি যখন আমি মনসুর বিরোধ করতে গিয়ে সেই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে রাতের বেলা কারাবদ্ধ হয়ে পরে হেডকাম হাতিমে পিতার মৃত্যুর পরে জানাজাতে আসতে হয়েছিল আপনি কোথায় ছিলেন আপনি শুধু এই ক্ষমতা আন্দোলন দেখা ক্ষমতা সন্ধান করে যে কোনো মানুষই করতে পারে কলাগাছ যদি সেক্রেটারি বানায় দেওয়া হয় আর কলাগাছ যদি যুবক হয় তাহলে মানুষ আন্দোলন করে এই ক্ষমতা না থাকলে যে ব্যক্তি আন্দোলন করতে পারে সেই করে যিনি নেতৃত্ব দিতে পারেন বিরোধী দল থাকা অবস্থায় তিনি অভিজ্ঞ নেতা তাদের আজকে আমি বেশিরভাগ সবাই চিনে না আমাদের কর্ম বিরোধী দলে থাকতে আমার কর্ম আছে ২৫-২২ বছর বিরোধী দল ছিল আমি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কোনো দিন থেকে এসেছিল আমাদেরকে তখন যারা নেতৃত্ব হয়েছে তাদের মধ্যে আমি ছিলাম কিনা আপনারা বিচার করবেন আপনারা বিচার করবেন ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতা সরে গিয়েছিলেন যখন ক্ষমতাচ্যুত হয়েছিলেন তখন আমার গ্রামের প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে যখন জুলুম নেমে এসেছিল বিএনপির পক্ষ থেকে তখন কোন নেতা হাত ধরেছিলেন কে মানুষের বিপদ আপদে দৌড়াবো সেটি আপনাদের চোখের সামনে আছে তাই ভাইরা বিরোধী দলের নেতৃত্বে যোগ্য অযোগ্যতা আপনাদের চোখের সামনে আছে আর ক্ষমতায় আসার পরেও আমি ৭ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম আমার নেতা জনাব জিল্লুর রহমান আমাদের প্রিয় নেতা প্রিয় মানুষ জিল্লুর রহমান যখন রাষ্ট্রপতি হয়েছিলেন রাষ্ট্রপতি যে নির্বাচনটি হয়েছিল এর আগে যে পার্লামেন্ট নির্বাচনটি হয়েছিল আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে সেই নির্বাচনের নেতৃত্ব দিয়েছিলাম পরবর্তীতে জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পরে যখন ৩ মাস পরে আবার নির্বাচন হলো তখন এমপি হয়েছিলেন সেই নির্বাচনে আমার নেতৃত্বে আমি সাধারণ সম্পাদক ছিলাম আমি ক্ষমতার ৮ বছর আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম সেই অবস্থায় আমি কি করেছিলাম কি করেছি আমি কোথাও চাঁদাবাজি করেছি কিনা শুধু সিন্ডিকেট করে সিন্ডিকেটের ব্যবসা করেছি কিনা আমি রেজিস্ট্রেশনে কালোবাজারি করেছি কিনা আমি কোনো চুরির ভাড়া নিয়েছি কিনা যদি ঘটে সেটেল চুরি আমি অথবা আমার ভাইরা করেছে কিনা আপনারা নিশ্চয়ই তার সাক্ষী আছেন যদি করে থাকি তাহলে আমি বিরোধীর কাছে ভুল চাই না আর যদি না করে থাকি তাহলে অবশ্যই আমি আপনাদের ভুল আত্মনা করতে পারি প্রিয় ভাইরা আপনাদের কোথাও সম্মান পেতে হবে না যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমি এই কথাকে আপনাদেরকে অভয় দিয়ে বলতে পারি আমি আমার সহদাসী দলের সাধারণ সম্পাদক আমার জানাতে তদন্ত সততা অবলম্বন করে চালানো দরকার আমি সেইভাবে চালিয়েছিলাম আর চালিয়েছিলাম বলে আজকে ৮ বছর যাবৎ ক্ষমতায় না থাকার পরেও আওয়ামী লীগের কমিটির কার্যকরী কমিটির সদস্য না থাকার পরেও আমাকে ছোট করার জন্য আমার রাজনীতিকে ভুলিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রাখা নাই যেটা বাংলাদেশের ইতিহাসে কোথাও নজির খুঁজে পাবেন না কারণ একটি দলের সাধারণ সম্পাদক কোন কারণে তিনি নির্বাচনে সভাপতিতে দাঁড়িয়েছে ফেল করেছে তাতে কি হয়েছে তাকে পরবর্তী যে কমিটি হবে সেই কমিটি সদস্য হলেও তাকে রাখতে হবে কার্যকরী কমিটিতে কিন্তু আমার প্রতি একটু বিচার করা হয় না একটু নাই বিচার করা হয় না আমাকে সদস্য রাখে নাই আজকে এই নির্বাচনে এসে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমার জননেতা যে কর্মযোগে যে চেষ্টা করা হয়েছিল যারা চেষ্টা করেছিলেন তারা আজকে লক্ষ্য করছে যে তাদের সমস্ত
তাদের সমস্ত যে কৌশল আজকে ব্যর্থতায় পরিচালিত হয়েছে। আজকে আমাদের পথনাটার পরেও আওয়ামী লীগের নেতা হিসেবে প্রাক্তন নেতা হিসেবে আপনারা আমার সকলকে বিশ্বাস করে আমার প্রতি আস্থা রেখে ভালোবেসে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, নির্বাচনে হার জিত থাকবে, এবারে নির্বাচনে হারার কোনো কারণ নাই, কিন্তু তারপর বলতে চাই আর জিত থাকতে পারে, আমি কিন্তু পালিয়ে যাই না। আমার অভিশাপী বন্ধ করে নাই, আমার কর্মীরা, আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার ভোটের নির্যাতিত নিপীড়িত মানুষ, সাধারণ মানুষ যখনই কষ্ট পেয়েছে আমার কাছে এসেছে, আমি তাদেরকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করেছি। আগামী দিনেও কি হবে আমি জানি না, কিন্তু রাজনীতি করতে করতে এসেছি। আমি চাই রাজনীতি করতে করতে মৃত্যুবরণ করবো। আমার কর্মীদের সুখে দুঃখে সমস্ত কিছুতে আমি আপনাদের পাশে আছি, থাকবো, উচিত ছিলাম। আগামী দিনে ইনশাআল্লাহ মৃত্যু আমি আমার অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, আমি জানি। সেই তুলনায় আপনাদের জন্য আমি কিছুই করতে পারি না। আপনারা জানেন এই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে ওনাকে এক লক্ষ পুরস্কার সাথে মায়ের গাড়ি চলে গেছে, এক লক্ষ পুরস্কার সামনে গেলে টাকা লাগে প্রায় 7 লক্ষ। আবার এগুলি লাগাই করা হয় প্রায় 3 লক্ষ, 10 লক্ষ টাকার দরকার। আমি কিন্তু এত পুরস্কার সামলাতে পারি না। কাজে পুরস্কার এগুলি মানুষের ভূটানে না, ভূটানে মানুষের মনের ভিতরে যদি থাকে, জায়গা যদি থাকে, তাহলে পাওয়া যায়। সত্য, কারণ ছোট ছিলাম না, ক্ষমতার কম ছিল না, টাকা কামাই করলে ইচ্ছা করে টাকা কামাই করতাম, তাহলে আপনারা বস্তা আমারও হতো। আপনাদের কাছে ধন্যবাদ, টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করতে পারবো না, কিন্তু ভালোবাসা দিতে পারবো, আপনাদের বিপদের দিনে আপনাদের পাশে দাঁড়াতে পারবো। আপনাদের পাশে থাকবে প্রতিশ্রুতিতে আগামী নির্বাচনের দিন পর্যন্ত আমি আপনাদেরকে আপনারা আসবেন এবং আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে দিবেন। নিশ্চয়ই আমি আপনাদের দেওয়া সাজেশন অনুযায়ী আমি চলার চেষ্টা করবো। আসল আমার পরামর্শ অনুযায়ী নির্বাচন আপনারা দাবি করবেন। সবাইকে ধন্যবাদ দিন। আগামী আপনারা পাবেন, অনেকে আসবেন। এখানে আমাদের থাকার কথা ছিল, আমাদের মেয়র থাকার কথা ছিল, তারা পরিষ্কার করেছে আমরা যদি না আসবো আমরা এই 2-4 দিনের ভিতরে বলবো বসে আমরা তাই সমস্ত পাশে গিয়ে একসাথে তোমার জন্য আমরা দাবি করবো। আমি তাদেরকে এখানে আনি না, এই কারণে তারা আসবেন, সবাই আসবে। আপনাদের প্রত্যেকটি ওয়ার্ডে আজকে 12টি ওয়ার্ডে আমাদের পরিষেবা কেন্দ্র রয়েছে। তাদের মধ্যে মাত্র 2 জন পরিষেবা ওনাদের সুবিধা হয়েছে, আর কেউ কিন্তু সাফা নেই। সাফা নেয় তাদের যদি কোনো ইচ্ছা থাকতো তাদের কিন্তু কাজেই আপনারা এগুলো থেকে বুঝে দিবেন, তারাও আমাকে ভালোবাসেন, প্রত্যেকে আমার সাথে কাজ করবেন। আমার বিশ্বাস এবারে নির্বাচনে এমন হবে যে পুরোপুরি হল না, ভবিষ্যতে অনেকে জানি না, তবে সেই একেবারে হয়ে কাজই আপনাদের উপহার দেবে যদি আপনারা সততা বজায় রেখে একনিষ্ঠভাবে আমরা সকলে অকাল সৃষ্টি না করে আমরা যদি সুন্দরভাবে নির্বাচনকে শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনের জন্য প্রস্তুত থাকুন। সবাই সমস্ত এই ধরনের সবাই প্রস্তুত থাকবে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আমাদের মধ্যে ওনাদের করে নিতে চায়, তাতে আমার পরিষ্কার কথা থাকবে। আমাদের নেতা সর্বোচ্চ নেতা, উনি আমাদের এমপি, আমরা সবাই তাকে এমপি বানিয়েছি, তিনি আজকে মন্ত্রী হয়েছেন।
তাকে শুধু একটি দলে ব্যবহার করে ফেলবে, এটা যেন কেউ না করতে পারে, আপনারা কেউ বিশ্বাস করবেন। আপনারা সবার ওই নিরপেক্ষতা বজায় রেখে এই নির্বাচনে তিনি বলে গেছেন যে যদি বিএনপি আসে তাহলে হবে এক কল্পনা, আর বিএনপি না আসলে আরেক কল্পনা। কি কল্পনা আপনি দিবেন এটা ওই সময় মতো ঠিকই দিবে, আপনারা ঠিকই শুনতে পাবেন। ইশারা হয়ে গেছে, ইশারা চোখের ইশারা হয়ে উঠছে আপনার তাই তো বাকি দুই বছর চোখের ইশারা হয়ে উঠছে চোখের ইশারা হচ্ছে না আপনাকে আমি বলতে চাই উনি অত্যন্ত সৎ মানুষ, আমার জন্য অনেক সন্তান, উনি আমার মনে হয় না যে উনি ওনার কাছে কোনো অন্যায় হলে উনি বিচার করবেন, উনি বিচারক এভাবে নির্বাচনে উনি তার ক্ষমতা বজায় রেখে ন্যায় বিচারটি করবেন, এটি আমার দৃঢ় বিশ্বাস। আপনারা বিমান প্রতিক্রিয়া তার কথা শুনে